আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন যুদ্ধের আপডেট সংবাদ সবার আগে। রাশিয়াকে ড্রোন দেওয়ার পরিণতি ভোগ করবে ইরান, হুঁশিয়ারি ইউক্রেনের। এরপর জানিয়ে দিব মুসলিম বিশ্বের অতীত গৌরব উদ্ধার সম্ভব, বললেন ইরানের সর্বোচ্চ নেতা। এরপর জানিয়ে দিব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠল কিয়েভ। এরপর থাকছে ফের ভয়াবহ দাবানলে কানাডা, জরুরি অবস্থা ঘোষণা। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, জাতীয় ঐক্যের ডাক দিলেন এরদোগান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। রাশিয়াকে ড্রোন দেওয়ার পরিণতি ভোগ করবে ইরান, হুঁশিয়ারি ইউক্রেনের। ইরানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইউক্রেনের একজন কর্মকর্তা। তিনি বলেছেন, ইরান যা করছে তার জন্য পরিণতি ভোগ করবে। সিএনএন এর খবরে বলা হয়েছে, রবিবার ইরানের তৈরি শাহেদ ড্রোন দিয়ে হামলা চালানোর পর কিয়েভ এই হুঁশিয়ারি দিল। টুইটারে ইউক্রেনীয় কর্মকর্তা মিখাইল পোদালিয়াক বলেন, এই বছর রাশিয়ার প্রধান বন্ধু হয়েছে ইরান। কোনো বাছ বিচার না করে রাশিয়াকে তারা অস্ত্র দিচ্ছে। সেই অস্ত্র রাশিয়া ইউক্রেনের বেসামরিক স্থাপনায় হামলায় ব্যবহার করছে। ইরানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ইউক্রেনের প্রেসিডেন্টের এই উপদেষ্টা বলেন, ইরানের উপর 50 বছরের নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের দপ্তর প্রধান আন্দ্রি ইয়ারমাক বলেন, জেলেনস্কির প্রস্তাবিত নিষেধাজ্ঞায় থাকবে ব্যবসা, আর্থিক খাত, প্রযুক্তি এবং ইরানি নাগরিকদের উপর বিধিনিষেধ। এই কর্মকর্তা আরো বলেন, ইরানের উপর নিষেধাজ্ঞা ইউক্রেনের অঞ্চল দিয়ে ইরানের জাহাজ এবং বিমান চলাচলে নিষেধাজ্ঞা এবং ইরানের নাগরিকরা ইউক্রেন থেকে ফান্ড তুলতে পারবে না এমন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। ইউক্রেনে হামলা শুরুর পর থেকে রাশিয়ার সঙ্গে ইরানের মিত্রতা বেড়েছে। রাশিয়া ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চায় এবং তেহরান মস্কোর কাছে চায় বিনিয়োগ এবং ব্যবসা। গত বছরের শুরুতে রাশিয়া ইরানের সর্বোচ্চ বিদেশি বিনিয়োগকারী দেশ হিসেবে উঠে এসেছে। মুসলিম বিশ্বের অতীত গৌরব উদ্ধার সম্ভব, বললেন ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল ও তার পৃষ্ঠপোষকদের নীতি হচ্ছে পশ্চিম এশিয়ার অনৈক্য ও বিভেদ সৃষ্টি করা এবং অশান্তি ছড়িয়ে দেওয়া। এই অঞ্চলের সব দেশেরই এ বিষয়টির উপর গুরুত্ব দেওয়া উচিত। ওমানের সুলতান হেইসাম বিন তারেক সালে সাইদ ও তার সফর সঙ্গীরা আজ তেহরানে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। আয়াতুল্লাহ খামেনি আরো বলেন, আশা করি মুসলিম সরকারগুলোর মধ্যে সম্পর্ক জোরদারের মধ্যে দিয়ে মুসলিম উম্মাহ তার অতীত গৌরব, সম্মান ও মর্যাদা উদ্ধার করতে সক্ষম হবে। একই সঙ্গে মুসলিম দেশগুলোর সম্মিলিত সক্ষমতা ও সুযোগ সুবিধা সব মুসলমান এবং সব মুসলিম দেশ ও সরকারের কল্যাণে ব্যবহৃত হবে। ওমানের সঙ্গে সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, আমি মনে করি ইরান ও ওমানের মধ্যে সব ক্ষেত্রে সম্পর্ক জোরদার হলে তা উভয় পক্ষের স্বার্থ রক্ষা করবে। এই দুই দেশের মধ্যে সহযোগিতা খুবই জরুরি, কারণ গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী এই দুই দেশের পানি সীমায় পড়েছে। মিশরের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয় মিশরের গ্রাহককে স্বাগত জানায়। এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই। তিনি বলেন, প্রেসিডেন্ট জনাব রাইসি প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের যে সুনীতি গ্রহণ করেছেন তার ফলে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক পূর্ণ স্থাপনের মতো ঘটনাগুলো ঘটছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠল কিয়েভ। গত কয়েকদিন ধরে ইউক্রেনীয় ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। ইউক্রেনের কর্তৃপক্ষ বলছে, সোমবার ভোরের দিকে রাজধানী কিয়েভে কয়েক দফা বিস্ফোরণে কেঁপে উঠে, যা চলতি মাসের 15তম বড় ধরনের হামলা। কিয়েভের মেয়র ভিটালি ক্লিকশো সোমবার ভোরে টেলিগ্রামে জানান, কিয়েভের কাছে একটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে। হামলা প্রতিহতে কাজ করছে প্রতিরক্ষা বিভাগ। মেয়র জানান, কিয়েভের ঐতিহাসিক
পডিল সহ শহরের কয়েকটি জেলায় বিস্ফোরণের খবর পেয়েছি। একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মেয়র ও শহরের সামরিক প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী রাতভর হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে। তার আগের রাতে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর কিয়েভে প্রথমবার বড় ধরনের ড্রোন হামলা পরিচালনা করে রুশ বাহিনী। এতে একজন নিহত ও আরো কয়েকজন আহত হয়। কর্তৃপক্ষের দাবি, রবিবার 40টির বেশি ড্রোন ভূপাতিত করেছে প্রতিরক্ষা বাহিনী। এই ঘটনায় তার বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে সোমবার কোথায় কোথায় হামলা চালিয়েছে রাশিয়া তা এখনো অস্পষ্ট কিয়েভ কর্তৃপক্ষের কাছে। ইউক্রেন যখন পাল্টা আক্রমণের জন্য প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করেছে, তখনই আক্রমণ জোরদার করেছে মস্কো। ফের ভয়াবহ দাবানলে কানাডা, জরুরি অবস্থা ঘোষণা। আবারও ভয়াবহ দাবানলের কবলে কানাডার পূর্বাঞ্চলীয় নোভা স্কটিয়া প্রদেশ। ভেঙে পড়েছে বিদ্যুৎ সরবরাহ সহ টেলিযোগাযোগ ব্যবস্থা। বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এরই মধ্যে রোববার 7 দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে দেশটির হ্যালিফ্যাক্স শহরে। নোভা স্কটিয়া প্রদেশের রাজধানী পৌর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, জরুরি সার্ভিসের কর্মীরা মানুষকে নিরাপদে রাখতে ও দাবানলের কারণে শ্রেষ্ঠ হুমকি কমাতে 24 ঘন্টা কাজ করছে। ফলে এ জরুরি অবস্থা আগামী 7 দিন পর্যন্ত কার্যকর থাকবে। এছাড়াও সোমবার থেকে দেশটির হ্যালিফ্যাক্স শহরের স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে আঞ্চলিক শিক্ষা অধিদপ্তর। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে ধোঁয়ার কুণ্ডলিতে হ্যালিফ্যাক্স শহরের আশেপাশে ছেয়ে যাওয়ায় দিনের বেলাও নেমে এসেছে ঘুটঘুটে অন্ধকার। এর মধ্যে দিয়েও বিপজ্জনকভাবে চলছে গাড়ি। দাবানলের কারণে এরই মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন কয়েক হাজার নাগরিক। এছাড়া টেলিযোগাযোগ সহ বিভিন্ন জরুরি সেবা ব্যাহত হচ্ছে অঞ্চলটিতে। ক্ষতিগ্রস্ত হয়েছে শহরটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক। এতে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এর আগে চলতি মাসে কানাডার পশ্চিমাঞ্চলীয় আলবার্ট প্রদেশেও দাবানলের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। জাতীয় ঐক্যের ডাক দিলেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ঐতিহাসিক দ্বিতীয় দফার নির্বাচনে বিজয়ী হয়ে সোমবার জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। গত 14 মে দেশটিতে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোগান পেয়েছিলেন 49.4% ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পেয়েছেন 45.0% ভোট। কোন পক্ষেই 50% ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়। দেশটিতে গত 100 বছরের ইতিহাসে রোববার প্রথমবারের মতো দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে জয়ের মধ্য দিয়ে এরদোগান 20 বছরের ক্ষমতার মেয়াদ 2028 সাল পর্যন্ত সম্প্রসারিত হলো। তিনি তৃতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট হলেন। তুরস্কের কঠিন অর্থনৈতিক সংকটের চ্যালেঞ্জ এবং তীব্র শক্তিশালী বিরোধী জোটকে মোকাবেলা করেই এরদোগান তার বিজয় ছিনিয়ে এনেছেন বলে বিশ্লেষকরা মনে করেছেন। উৎফুল্ল সমর্থকদের উদ্দেশ্যে এরদোগান বলেন, আমাদের ঐক্য ও সংহতি নিয়ে একত্রিত হওয়া উচিত। আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই আহ্বান জানাচ্ছি। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে 97% ভোট গণনা শেষে দেখা গেছে এরদোগান পেয়েছেন 52.1% ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পেয়েছেন 47.9% ভোট। এর কারণ হিসাবে বিশ্লেষকরা বলেছেন, দেশটির অর্থনৈতিক পরিস্থিতি নাজুক হওয়া সত্ত্বেও সেকুলার বিরোধী জোট বিকল্প কোনো এজেন্ডা সামনে আনতে পারেনি। এছাড়া ধর্মীয় স্বাধীনতা প্রচারের কারণে তুরস্কের কুসংস্কারাচ্ছন্ন সমাজে দরিদ্র ও অধিকতর গ্রামীণ জনগণ এরদোগানের উপরই তাদের আস্থা রেখেছে।